নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য কি করা যায় তা জানতে রাষ্ট্রপতি একটি সংলাপের আয়োজন করেছেন। আপনারা সেই তথ্য জানেন এবং সেখানে জাতীয় পার্টি সার্চ কমিটি গঠন সহ বেশ কিছু প্রস্তাবনা রেখেছে, সেটিও আপনারা জানেন। কিন্তু এরই মধ্যে বিএনপি এখনও সেই সংলাপে অংশগ্রহণ করবে কিনা সেই ব্যাপারে দলটির তরফ থেকে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। তারা হয়তো অপেক্ষা করছে চিঠি পাওয়ার জন্যে, চিঠি পায়নি বলেও বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা আছে। কিন্তু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি থেকে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এই সংলাপে অংশগ্রহণ করতে চাচ্ছেন না। গণমাধ্যমে এর কারণ হিসেবে সিপিবি নেতারা যেসব কথা বলছেন তা হলো যে আগেই এসব এজেন্ডা আলোচিত হয়েছে এবং এর কোনো বাস্তবায়ন তারা দেখতে পাননি। এদিকে কমরেড খালেকুজ্জামান বাসদ নেতা, তিনিও জানিয়েছেন যে সংলাপে তিনি যেতে আগ্রহী নন। তারও একই কারণ যে এই বিষয়গুলো নিয়ে আগে অনেক কথা হয়েছে কিন্তু এর কোনো বাস্তবায়ন তারা দেখতে পাননি। এদিকে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের ভিতরে দ্বিধাবিভক্তির খবরই জানা গেছে। তাদের কেউ কেউ বলছেন তারা সংলাপে যাবেন, কেউ কেউ বলছেন যে তারা সংলাপে যাবেন না। ফলে রাষ্ট্রপতি যে উদ্যোগ নিচ্ছেন, নির্বাচন কমিশনও পুনর্গঠন করতে হবে, এটি সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। সেক্ষেত্রে রাষ্ট্রপতির এই সংলাপ কতটুকু ফলপ্রসূ হচ্ছে সে বিষয়ে রাজনৈতিক মহলে কিছুটা প্রশ্ন দেখা দিয়েছে। আসুন আমরা সে বিষয়ে আজ আলোচনা করি জনতন্ত্রে গণতন্ত্রে। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আমন্ত্রিত অতিথি সাবেক তথ্যমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি জনাব হাসানুল হক ইনু এমপি, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। এই মুহূর্তে আমাদের সঙ্গে জনাব হাসানুল হক ইনু এমপি উপস্থিত আছেন। আমি আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। তাহলে এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি যে সংলাপ চালিয়ে যাচ্ছেন তা কতটুকু সফল হবে বলে আপনি মনে করছেন, জনাব হাসানুল হক ইনু? আমি দেখতে পাচ্ছি না, আপনি আরেকজনকে দিয়ে শুরু করেন। আমার এখানে কাট হয়ে গেছে, একটু করি। শোনা যাচ্ছে আমার কথা? আমরা 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 আপনাকে দেখতে পাচ্ছি, আপনার কথা শুনতে দেখতে পাচ্ছি না। আপনি হ্যালো, আপনাকে আমরা দেখতে পাচ্ছি, আপনার কথা আমাদের অগণিত দর্শক শুনতে পাচ্ছেন। আপনি বলেন। আমি কি প্রশ্ন করেছেন আরেকবার দয়া করে বলেন। জি, আপনার কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি এবং বাসদ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যাচ্ছে না বলে তারা জানিয়েছে। এখন এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি যে সংলাপ করছেন নির্বাচন কমিশন পুনর্গঠনকে সামনে রেখে, তা কতটুকু সফল হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে গণতান্ত্রিক রাজনীতির ভিতরে সংলাপ একটা বিষয়। সুতরাং সংলাপ গণতান্ত্রিক রাজনীতির ভিতরে, সাংবিধানিক রাজনীতির ভিতরে এটা ধারাবাহিকভাবে চলতে পারে এবং সব সংলাপ যে ফলপ্রসূ হয় তাও না, আবার আংশিক ফলপ্রসূ হয়, কখনো ফলপ্রসূ হয়। তো আমি খেয়াল করেছি যে সিপিবি এবং বাসদ তারা সংলাপে যাচ্ছেন না, এবং কেন যাচ্ছেন না সেটাও তারা বলেছেন। তবে আমি মনে করি যে যে বিষয়ে তারা বলেছেন যে যেহেতু গত দুইবার সংলাপে গিয়েছিলেন এবং যে প্রস্তাব দিয়েছিলেন তার কোনো কার্যকরী রূপ আসেনি, সেজন্য তারা মনে করছেন যে সংলাপটা অর্থহীন। প্রশ্ন হচ্ছে যে আমরা জাসদের পক্ষ থেকে কিন্তু গত দুইবার সংলাপে গিয়েছিলাম এবং সংলাপে আমরা তারা যে প্রস্তাবের কথাটা বলছেন সে একই প্রস্তাব আমরাও দিয়েছি যে সংবিধানের নির্দেশ অনুযায়ী একটি আইনি কাঠামো তৈরি করা দরকার এবং সেই ব্যাপারে রাষ্ট্রপতি তার ভূমিকা রাখবেন। তো এখন পর্যন্ত সেই আইনি কাঠামোটা তৈরি হয়নি। সেইখানে আমার বক্তব্যটা খুব সাদামাটা। আমি বলেছি যে যেহেতু আইনি কাঠামোটা এখনো তৈরি হয়নি বা আরো 2 মাসে হবে কিনা জানি না, কিন্তু তুলনামূলকভাবে মন্দের ভালো হিসাবে রাষ্ট্রপতি যখন দেখেছেন তাহলে আরেকবার কথা বলি আমরা। এবং আমরা যে কিন্তু সেই আইনি কাঠামোর কথাটাই বলেছি যে আইনি কাঠামোটা দরকার এই জন্যে যে নির্বাচনকে নিয়ে 5 বছর পর পর নির্বাচন কার নেতৃত্ব হবে, কিভাবে হবে, এই সীমাহীন বিতর্কটা অবসান ঘটিয়ে দেওয়ার জন্য আইনি কাঠামোটা তৈরি করা দরকার। আর মন্দের ভালো হিসেবে বলেছি যে যতক্ষণ আইনি কাঠামো না হচ্ছে, যদিও রাষ্ট্রপতির এখতিয়ার আছে সরাসরি নির্বাচন কমিশন গঠন করার, সরাসরি
কিন্তু তারপরে রাষ্ট্রপতি যখন কতিপয় রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাচ্ছেন পরামর্শের জন্য, এটা তাকে আমরা সাধুবাদ জানিয়েছি এবং বলেছি যে এটা অংশগ্রহণমূলক একটা প্রক্রিয়া চালু করেছেন, যেটা আমাদের সবাই সাহায্য করা উচিত, চেষ্টা করা উচিত। সুতরাং ফল দেবে কি দেবে না সেই বিতর্কে না যে আমরা রাষ্ট্রপতির সংলাপে গিয়েছি এবং কতটুকু ফলপ্রসূ হবে সেই প্রশ্ন যদি আপনি বলেন আমাকে, আমি বলেছি যে একটা নির্বাচন কমিশন হবে, এই 5 জনের হবে, রাষ্ট্রপতি মনোনয়ন দেবে, অনুসন্ধান কমিটির থেকে কিছু নাম প্রস্তাব করা হবে, অনুসন্ধান কমিটি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পরামর্শ চাইবেন, কেউ নাম দেবে কেউ নাম দেবে না, কিন্তু শেষ বিচারে রাষ্ট্রপতি মনোনয়ন দেবে। সেই নির্বাচন কমিশন গ্রহণযোগ্য হতে পারে, আংশিক গ্রহণযোগ্য হতে পারে, একেবারেই গ্রহণযোগ্য না হতে পারে, কিন্তু এই মুহূর্তে যেহেতু একটা নির্বাচন কমিশন গঠন করতেই হবে আমাকে, এর বিকল্প কিছু নেই, তাহলে একটা শূন্যতা, সেহেতু রাষ্ট্রপতির উদ্যোগকে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। ভালো হবে না মন্দ হবে সেই বিচারটা পরে থাকুক, মন্দ হলে তার বিরুদ্ধে আপনি অবস্থান নিতে পারেন, তাই না? কিন্তু ও মানে সেই ভবিষ্যতের চিন্তাটা করে কিছুই হবে না বলে সংলাপটাকে আমি বাদ দিলাম, এটা আমি মনে করি না খুব একটা দরকার ছিল আর কি, গেলে ভালো করতেন আর কি। আচ্ছা, কিন্তু যখন রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোকে ডাকেন, তখন সেটা কি একটি রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে যে সব রাজনৈতিক দল সেখানে যাবেন, নাকি রাষ্ট্রপতির ডাকে গেলাম না এটি একটি আন্দোলনের হাতিয়ার? দেখুন, সংলাপে যাওয়াও একটা শিষ্টাচার, আর সংলাপে না যাওয়াও শিষ্টাচার বহির্ভূত না। সুতরাং ওইভাবে আমি জিনিসটা দেখছি না। সুতরাং সংলাপে না গেলে যারা যাননি তারা বিনয়ের সঙ্গে কেন যাচ্ছেন না সেটা বলেছেন। সুতরাং সংলাপে না গেলে এটা শিষ্টাচার বহির্ভূত হবে আমি তা মনে করি না। এটা একটা রাজনৈতিক অবস্থান। সুতরাং রাজনীতির দৃষ্টিকোণ থেকে একটা দল যদি সংলাপে অংশগ্রহণ না করেন সেটা আমি মনে করি না শিষ্টাচার বহির্ভূত। কিন্তু কিন্তু আমরা কি জনাব জাফরুল্লাহ চৌধুরীকে আমাদের সঙ্গে যুক্ত করতে পেরেছি? জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, রাষ্ট্রপতি যে সংলাপ করছেন এ বিষয়ে আপনি অবশ্যই অবগত আছেন এবং বিএনপির অবস্থানও আপনি অবগত আছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কয়েকদিন আগে বলেছেন যে সংলাপের কোনো চিঠি তিনি পাননি, চিঠি পাওয়ার পর বিএনপি চিন্তাভাবনা করে দেখবে কি করা যায়। এদিকে নতুন খবর হিসেবে রাজনৈতিক অঙ্গনে আমরা যেটি জেনেছি যে কমিউনিস্ট পার্টির জনাব মুজাহিদুল ইসলাম সেলিম এবং বাসদের জনাব খালেকুজ্জামান তারা জানিয়েছেন যে যেহেতু এই বিষয়গুলো তারা আগেও আলোচনা করেছেন, প্রস্তাব দিয়েছেন, সেগুলো বাস্তবায়িত হয়নি, সে কারণে তারা এই সংলাপে যাওয়ার ব্যাপারে আগ্রহ বোধ করছেন না। এই পরিস্থিতিতে বিএনপি নেই, সিপিবি নেই, বাসদ নেই, তাহলে রাষ্ট্রপতি যে সংলাপ, যে উদ্যোগ নিয়েছেন তা কতটুকু সামনে এগোবে বলে আপনার ধারণা? এই সংলাপটা অর্থহীন সংলাপ। কারণ আসলে ইনু ঠিকই বলেছেন, এটা যেতেও পারেন না যেতে পারেন, সেটা কোনোটাই শিষ্টাচার বিরোধী না। তবে আমি যেটা মনে করি, যারা গিয়েছেন তাদের এই সংলাপটা পাবলিক হওয়া উচিত। প্রেসিডেন্ট আমাদের রাষ্ট্রপতির সাথে কি আলাপ করলেন, তারা কি বলেছেন এবং রাষ্ট্রপতি কি বলেছেন, এটা জনগণের জানা উচিত। তাহলে হচ্ছে জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, যে রাজনৈতিক দলগুলো সংলাপে যাচ্ছেন তাদের কাছে তো সাংবাদিকরা যাচ্ছেন এবং সাংবাদিকদের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে দেশের জনগণ জানছেন। সেটার একটা কথা না, সরাসরি বলা যাবে না। আমি এখন ইনুর বক্তব্যটা শুনলাম, এটা সরাসরি উনি কিন্তু এটা গতানুগতিক কথা বলেন নাই। উনি বলেছেন যারা যাচ্ছেন সেটাও একটা কোনো কিছু না, অশিষ্টাচার না, যারা গিয়েছেন তারাও না, তারা দুজনে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সংলাপ অর্থহীন, এটা দিয়ে কোনো কিছু হবে না। এবং এটাকে অন্তত এতটুকু হওয়া উচিত ছিল, এটা পাবলিক হওয়া, কি আমি কি বলেছি লুকোনোর, যেমন জিএম তাদের কাছে তার নাম প্রকাশ করেছে, নাম প্রকাশ করতে আমাদের জানাতে অসুবিধাটা কোথায়? তারা জানলে আমি বলতাম আরে যার নাম প্রকাশ করেছেন উনি খুবই ভালো লোক, আপনার অথবা ওনার তো এই দোষাগুলো আছে, এই জন্য
এইটা খুব বেশি। আর তবে আরেকটা কথা আমি বলতে চাই যে বিএনপি তারাও কিন্তু খুব বুদ্ধিমানের কাজ করেন নাই। তারা আগে বলছেন যে আসুক, চিঠি আসুক, দেখি কি করি। এখন বলছে যে ওইটা যে লাভ হবে না, যে তাদের এটা মিনিমাম এই শিষ্টাচারটা থাকা উচিত ছিল। অন্যান্য পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করা কথা, প্রেসিডেন্ট সাহেব ডাকতেন, আপনারা কে কি করবেন, আমরা এটা করতে চাই, আপনারা কি করতে চান। এইটাতে একটা সমবেত আন্দোলন হিসেবে করলে, যেমন আজকে মুজাহিদুল সেলিম, খালিকুজ্জামান, এরা বলে তাদেরকে সঙ্গে পাওয়া যেত, আন্দোলনের জন্য সুবিধা হতো। বিএনপি সব চিন্তা ভাবনা করে কথা বলছে না, আমার কাছে মনে হয় এটা হলো দুর্ভাগ্যজনক ঘটনা। হ্যাঁ, কিন্তু নির্বাচন কমিশনও তো পুনর্গঠন করতে হবে, সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, করতে হবে। সেক্ষেত্রে উপায় কি এটাকে তাহলে? আমাদের এমন কিছু করতে হবে এই উপলক্ষ করে, এটা খুব বেশি কঠিন কাজ না। আজকে এটা সংলাপ না করেও সরাসরি প্রেসিডেন্ট সাহেব বলতে, আপনারা কাল কি আছে নাম দেন, প্রকাশ করেন, সবাই জানুক কার নাম কোথায় এসছে, তারা কি করেছে। এইটাকে সময় চলে যাচ্ছে বলেই একটা চাপিয়ে দেওয়া, সেটাও কিন্তু খুব বেশি বুদ্ধিমানের কাজ না। নির্বাচন কমিশনে যে অবস্থা, আজকে যেরকম ভাবে ভোট হচ্ছে, এই যে ধরেন এই সম্প্রতি ইউনিয়ন ইলেকশনে ৬৬ জন মারাই গেছে, তারপরও প্রতিদিন এই নিয়ম ভাঙছে। এমপি সাহেবদের ইলেকশনে যাওয়ার কথা না, তারা বলছে দেখে নেব কি হবে ইত্যাদি। এখানে ইলেকশন কমিশন কোনো জনাব ডাক্তার ভূমিকা রাখতে জাফরুল্লাহ চৌধুরী, আপনার কাছে আমার আরেকটি বিষয় জানার আছে। সেটি হলো যে রাষ্ট্রের তরফ থেকে একটি উদ্যোগ জনগণ দেখতে পেল, যে রাষ্ট্রপতির সংলাপ আহ্বান করেছেন, কিন্তু অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন, রাজনৈতিক দলগুলো, তারা তো কোনো বিকল্প প্রস্তাব নিয়ে জনগণের সামনে আসছে না যে এখন এই করা উচিত, বা নির্বাচন কমিশন পুনর্গঠনের ব্যাপারে একটি বিকল্প ফর্মুলা তো কারোর কাছ থেকে দেখা যাচ্ছে না। কি বলবেন আপনি? ফর্মুলা হলো, পয়লা যে কাজটা করতে হবে, নির্বাচন কমিশনকে অনেক শক্তিশালী করতে হবে। যেভাবে দেখছি তারা দেখছে এতগুলি লোক মারা গেল, এতগুলি নিয়ম ভাঙছে, তাদের হাতে কোনো ক্ষমতাই নেই এইদিকে। সুতরাং সেই জন্য আমি মনে করি যে এটা কারা জানি বলেছে, নিয়মটাকে যা বলে আইন করার, আইনটাকে করে ফেলেন, কিন্তু সেদিকে আমাদের কারো উদ্যোগ নেই। আমাদের উদ্যোগ নেই। আমরা সরকার পক্ষ একরকম নিয়ে যা আছে চলুক, এতে তো আমাদের সুবিধা হয় নির্বাচনের। এখানে যেখানে অনেক বেশি ভূমিকা রাখতে পারতেন ইনারা অনেক বেশি ভূমিকা রাখতে পারতেন। ইনারাও সরকারি দলের সাথে আছেন দেখে অনেক কথা বলছেন না, তারাও তো দেখছেন এই যে জিনিসটা ৬৬ জন লোক মারা গেল, তারা একবারও বললেন না এটার জন্য একটা মামলা মকদ্দমা করেন, এদিকে ধরেন নির্বাচন কমিশন এইসব জায়গায় নির্বাচনটাকে বন্ধ রাখা। মানে এইসব জায়গাতে সরকারি দলের অন্তর্ভুক্ত হওয়ার ফলে তারা দেখেও দেখছেন না। অপরপক্ষে সরকার তো বলছে যে আমার লোকজনই তো করছে এইসব। এই জন্য বলছি যে একটা আইনের কথা যেটা হয়েছে, ইচ্ছা করলে কি আজকে এই ১ মাসের মধ্যে আইনটা বদলানো যায় না, অথবা আইনটা করা যায় না, তাদের ক্ষমতা বৃদ্ধি করা যায় কিনা, এটা এইসব জিনিসগুলি আমার মতে পাবলিক হওয়া উচিত। আমাদের সরাসরি হলে তাহলে আমাদের সবারই একটা সঠিক গণতন্ত্রের পথে আমরা আগাতে পারি। এখানে এখন থেকে যদি যারা নির্বাচন কমিশনের জন্য নাম, হয়তো পরিষ্কারই বলতে পারেন, যে প্রেসিডেন্ট সাহেবও বলতে পারেন যে আপনারা আপনাদের নাম বলে দেন, প্রকাশ করি আমি, তাদের সম্পর্কে কে কি জানেন বলেন। তাহলেও আমার মনে হয় কি আমাদের একটা সাহস বাড়বে। আমি নাম দিচ্ছি, সেটা লুকানের কি আছে, সে লুকিয়ে দিলাম। এই দিকে আর কি আমি মনে করি যে আমাদের এই সংলাপটাও পাবলিক হলে বোধহয় ভালো হতো। আর অপরদিকে ইনারা বিএনপি আরো বেশি অর্গানাইজ হওয়া উচিত ছিল, সে সবার সাথে বসা উচিত ছিল, আমরা যাব কি যাব না, গেলে কি বলবো, আমরা একই সুরে কথা বলা উচিত ছিল। আজকে বলছে চিঠি আসুক, তারপরে দেখি, সব আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। একটা বিরতি নিয়ে আমরা বিরতির পর আমাদের আরো অনেক বিষয় জানার আছে, বিশেষ করে জনাব হাসানুল হক ইনু এবং জনাব ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, দুজনকে আমরা পেয়েছি, দুজনের কাছে অনেক প্রশ্ন রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন।
আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। বিরতির পর জনাব হাসানুল হক নিউ এমপি, আপনাকে দিয়ে শুরু করব। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, রাষ্ট্রপতি যে উদ্যোগ নিয়েছেন সেটি তো রাষ্ট্রের উদ্যোগ, আওয়ামী লীগের উদ্যোগ না। যদি এভাবে আমরা ভাবি তাহলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই তো নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য বা নির্বাচন কমিশন গঠনের জন্য কোনো প্রস্তাব, কোনো রূপরেখা, কোনো বিকল্প দেখাচ্ছে না। তাহলে রাষ্ট্র যে উদ্যোগ নিল সেখানেই তো সবার যাওয়াটা ঠিক, তাই নয় কি? কাকে বলছেন? আপনাকে? জি আপনাকে। আরেকবার বলবেন, আমি মাঝখানে আপনার আওয়াজটা শুনতে আবারও পাইনি। বলছি আমি যে হ্যাঁ। নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতি যে উদ্যোগ নিয়েছেন এটি রাষ্ট্রের উদ্যোগ, এটি তো আওয়ামী লীগের উদ্যোগ নয় দল হিসাবে। যদি আমরা এভাবে ভাবি তাহলে আওয়ামী লীগ বা 14 দল, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল, আপনিও একটি দলের প্রধান, কেউ তো আর রাষ্ট্রকে বা জনগণের সামনে নির্বাচন কমিশন পুনর্গঠনের বিকল্প কোনো প্রস্তাব তুলে ধরতে পারছে না। তাহলে কি দাঁড়ানো পরিস্থিতি? না, ধন্যবাদ। প্রথম কথাটা হচ্ছে, আমি আগে বলেছি যে রাষ্ট্রের তরফ থেকে যখন সংলাপ হয় মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে, সেটাতে সাড়া দেওয়াই বাঞ্ছনীয়। তো আমি খালি এইটুকুই বলবো যে মনে করেন যে রাষ্ট্রপতির সংলাপে ঠিক সেইভাবে ফলপ্রসূ হয়নি বা আমি যা চেয়েছিলাম সেটা হয়নি, সেখানে একটা তো কথাই আছে যে একবার না পারলে দেখো শতবার। সুতরাং এমন না যে চেষ্টাটা আমি করবো না, চেষ্টাটা করতে হবে আমাকে, তাই না? তো এবং দেখবেন যে এখানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমি ডক্টর জাফরুল্লাহ ভাইয়ের কথা শুনছিলাম। এখানে নির্বাচন করার জন্য, নির্বাচন পরিচালনার জন্য কিন্তু গণপ্রতিনিধি আদেশ, RPO, রিপ্রেজেন্টেটিভ পিপুলস অর্ডার, এটা কিন্তু আছে। অর্থাৎ নির্বাচনটা কিভাবে পরিচালনা হবে, সেখানে কমিশন কি ভূমিকা রাখবে এবং কর্মকর্তারা কি ভূমিকা রাখবে, আইন শৃঙ্খলা কি ভূমিকা রাখবে, নির্বাচনকালীন সময়ে কার কি দায়িত্ব হবে, কিভাবে নির্বাচন বাতিল হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে, সেই RPO গণপ্রতিনিধি যে অধ্যাদেশ, আদেশটা, এটা শেখ হাসিনা যখন 9 সালে ক্ষমতায় আসেন, তারপরে সকল দলের অংশগ্রহণে মতামতের ভিত্তিতে RPO সংস্কার করা হয় কিন্তু। এবং RPOর ভিতরে যে ফাঁক ফোকর গুলো ছিল সেগুলো বেশিরভাগই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আগে যেরকম নিচে রিটার্নিং অফিসার নির্বাচন বন্ধ করতেন অথবা বন্ধ করতেন না, কিন্তু এখন নির্বাচন কমিশন ঢাকার থেকে কিন্তু নির্বাচন বন্ধ করতে পারেন। যেরকম ডক্টর জাফরুল্লাহ বলছিলেন যে 67 জন মারা গেছে, তো নির্বাচন কমিশনের উচিত ছিল ওই 67 জায়গায় নির্বাচনের আগেই নির্বাচন স্থগিত করে দেওয়া, যে পরিবেশ বাঞ্ছনীয় নয়, সুতরাং নির্বাচন বন্ধ, আবার নতুন ডেটে করো, এর ভিতরে পরিস্থিতির উন্নতি হোক। সুতরাং নির্বাচন করার আইন নাই, এই কথাটা ঠিক না। নির্বাচন করার আইন আছে, শুধুমাত্র নির্বাচন কমিশন যে গঠন, এই 5 জনের নাম কিভাবে তৈরি হবে আসবে, সেটা সেই ব্যাপারে একটা আইন নাই। কিন্তু এই নির্বাচনী কমিশন গঠনের আইনটা যদি তৈরি করে দেয় কালকে মহামান্য বা সংসদ, এই 5 জন কিন্তু আপনার নির্বাচনী আইনে যদি ফাঁক ফোকর থাকে তাহলে কিছু করার নাই, কিন্তু অসহায়ের মতন কিন্তু 5 জন বসে থাকবে। সুতরাং নির্বাচন পরিচালনার আইন আছে, এখন আইনটা প্রয়োগ হচ্ছে কিনা কমিশন সেটা তদারকি করে। কিন্তু ভারতে কিন্তু নির্বাচন পরিচালনার আইন আছে, বিশাল দেশ, নির্বাচন কমিশন 3 জনার, এই 3 জন খালি দেখে যে আইনটা ঠিক মতন প্রয়োগ হচ্ছে কিনা। সুতরাং আমি এখানে বিনয়ের সঙ্গে বলবো যে নির্বাচন RPO সম্পর্কে কেউ আলোচনা করছেন না। যেটা ঘাটতি আছে RPO-তে সেটা হচ্ছে যে একটা জায়গায় দুর্যোগ সংঘর্ষ হলো, তাহলে অভিযোগ দায়ের করতে হবে। এই অভিযোগটা কিভাবে দায়ের করতে হবে, কিভাবে আমলে নিতে হবে, তার ম্যানুয়ালটা ভালো করে তৈরি করা নাই। অথবা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সাহায্যের জন্য আসে, নির্বাচনকালীন সময়ে আপনি একটা কেন্দ্রে মারামারি করে ভোট ডাকাতি করছে, আইন শৃঙ্খলা বাহিনী ওখানে আটকালো না, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব আছে না, তার তো চাকরি যাচ্ছে না। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীর ডেভেলপমেন্টটা কিভাবে তাকে ন্যস্ত করা হবে, কিভাবে সে ভূমিকা রাখবে, ভূমিকার গাফিলতি হলে তাকে কিভাবে জবাবদিহি করতে হবে, এর ম্যানুয়ালটা নাই। এই দুটো ম্যানুয়াল যদি তৈরি করে দিই আমি,
তাহলে আরপিও যেটা আছে চমৎকার আরপিও, কিন্তু এখন এখানে এই মুহূর্তে গেলে ঘাটতি হচ্ছে কমিশন গঠন। সেটা নিয়ে আমরা সবাই, এমনকি মহামান্য রাষ্ট্রপতিকে যখন আমি লিখিত প্রস্তাব দিয়েছি এবং লিখিতভাবে লিখেছি যে একটি আইনি কাঠামো সংবিধানের নির্দেশ অনুযায়ী আপনি পরামর্শ দিয়ে করে দেন, উনি একেবারে সরাসরি বলেছেন যে আমি নীতিগতভাবে আইনি কাঠামো করার পক্ষে, সরকার করবে। আমরা তখন বলেছি আপনি এবার সংবিধানে যেহেতু এটা নির্দেশ আছে, আপনি সংবিধানের রক্ষক হিসাবে আপনি সরাসরি পরামর্শ দিবেন সরকারকে এবার, এবং সেই পরামর্শ আমরা দেখতে চাই প্রকাশ্যে যে রাষ্ট্রপতি পরামর্শ দিয়েছে যে একটি আইনি কাঠামো তৈরি করো, তারপরে সংসদ এবং সরকার করবে। জনাব হাসানুল হক ইনু, এরই মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক তিনিও বলেছেন যে এটি আইন করার পক্ষে তিনি। মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগ থেকে তিনিও বলেছেন আইন করার পক্ষে, আপনিও বলছেন। মোটামুটি সংবিধানে আছে সবাই আইন করতে চায়, কিন্তু আইনে তো একটা প্রক্রিয়া নির্ধারণ করতে হবে যে নির্বাচন কমিশন এইভাবে এই প্রক্রিয়ায় পুনর্গঠিত হবে বা গঠন করা হবে। সেই প্রক্রিয়ার ব্যাপারে কেউ তো কিছু বলছে না যে কোন প্রক্রিয়াতে। আপনি সঠিকই বলেছেন, আমার দল সহ কোন রাজনৈতিক দল আইনি কাঠামো কিভাবে তৈরি হবে বা তার খসড়া প্রস্তাব না বিএনপি না আওয়ামী লীগ দেশবাসীর সামনে হাজির করেছে। আমি জাসদের পক্ষ থেকে আমার ঘাটতিটা স্বীকার করে নিচ্ছি, আমরা এখন পর্যন্ত এই আইনি কাঠামোটার রূপরেখাটা খসড়া আকারে তৈরি করিনি। এটা একটা ঘাটতি রাজনৈতিক দলের। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আসলে নির্বাচন নিয়ে মাথা ঘামাই না, আসলে নির্বাচন আসলে তখন মাথা ব্যথা শুরু হয় এবং কিভাবে ক্ষমতায় যাব তখন চিন্তা করা হয়। আমি সবার সঙ্গে বিনয়ের সঙ্গে হাত জোড় করে বলছি যে পার্শ্ববর্তী রাষ্ট্রে বা আরেক রাষ্ট্রে আইনি কাঠামো আছে, আরে বাবা ওটা দেখলেও তো হয়, তাই না? সুতরাং এখনো সময় আছে। আমি সবাইকে আহ্বান জানাবো, আমার নিজের সেন্ট্রাল কমিটি শুদ্ধ, যে খসড়া আইন কাঠামোটা কি হতে পারে সেটা একটু উন্মুক্ত করি না, দেশবাসী দেখুক, একটা ধারণা তৈরি করা হোক। সুতরাং আপনি সঠিকই বলেছেন, কেউ কোনো প্রস্তাব দেয়নি, এমনি হাওয়াতে গদা ঘুরাচ্ছি। কিন্তু জি, আমি আপনার কাছে আবারও আসবো জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তাহলে আইন যদি করা হয়, সেই আইনের রূপরেখা কি হতে পারে, আইনে কোন প্রস্তাব রাখা যেতে পারে, কিভাবে নির্বাচন কমিশন তাহলে পুনর্গঠিত হবে যদি সার্চ কমিটি গ্রহণযোগ্য না হয়? এটা সার্চ কমিটির কথা নয়, এখানে ইনু অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই যে যেমন আরপিওতে যেখানে এই যে নৌকা বা ধানের শীষের নিয়ে ইউনিয়নের ইলেকশনটা না হওয়াই ভালো, সেটা উপজেলা এবং ইউনিয়ন এটা যদি ওপেন করে দেওয়া হয়, কোনো দলীয় এইটাতে হবে না। আমি নিশ্চিত আজকে ইনুর দল আজকে যতটা পায় তার চেয়ে বেশি সিট পাবে তারা। তখন ব্যক্তি ইনুকে দেখবো, আমরা জাসদকে দেখবো না, আমরা নৌকা বা এইকে ধানের শীষ বা লাঙ্গলকে দেখবো না। এইটা তো বদলানো, এটা তো প্রস্তাব ছিলই আরপিওতে, এটা না করতে পারার কোনো রকম কারণ আমি দেখি না। তারপরে যেটা হলো কি, আজকে আমাদের 18 কোটি মানুষের মধ্যে আমরা 5 জন লোক পাবো না, এটা তো হতে পারে না। আচ্ছা, অনেকে নম্র, অনেকে এটাকে করেন না, আবার অনেকে আমরা হয়তো ওপেন নিতে ওই যে আইনের কথাগুলি বললো, এগুলিকে সংশোধন করেই আজকে নির্বাচন কমিশন করতে হবে। এগুলি সংশোধন না করে এটা কাউকে বসিয়ে দিলে সে এটা খুব বেশি পরিবর্তন আনতে পারবে না। আজকে আমাদের দেশে গণতন্ত্রটাকে প্রতিষ্ঠা করতে হলে ভোটের অধিকারটা নিশ্চিত করতে হবে, আর ভোটের অধিকারের গার্ডিয়ানই হলো আমার নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ভীষণ এফেক্টিভ হতে হবে, পাওয়ারফুল হতে হবে, তার সত্য বলার সাহস থাকতে হবে। এবং পরবর্তীকালে বলে, এখন যেমন আজকে মাহবুব তালুকদার অনেক কথাই বলছেন, কিন্তু উনি পদত্যাগ করেন নাই। আমি বলেছি মাহবুব তুমি পদত্যাগ করে দাও, কেবল বেতন ভাতা নিলাম, গাড়ি ঘোড়া নিলাম, আর ভালো কথা এখন ডাক্তার শেষ মুহূর্তে আমাকে লোকেরা, এটাও একরকমের প্রতারণা আমার হিসাবে এই জাতীয় না। সুতরাং এই জন্যই আমি মনে করি পাবলিক আলোচনাটা দরকার। পাবলিক আলোচনাটা নাম ঘোষণা করে না, আসুক পঞ্চায়েত যদি নাম আসে, উনি আমাদের মাননীয়
রাষ্ট্রপতি বলতে পারে আপনারা তাহলে আসেন, জনাব ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনি বর্তমান প্রথা অনুযায়ী সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের পক্ষে আছেন। আপনার কথা হলো যে সার্চ কমিটিতে কাদের কাদের নাম রাজনৈতিক দলগুলো প্রস্তাব করছে সেগুলো যেন আগেভাগেই প্রকাশ করে দেয়া হয়। আমি কি জি, জি। ঠিক বুঝতে পেরেছি? জি জি, আপনি ঠিকই বুঝেছেন। আমি তার ফলে কি হতো, লোকেরা হয়তো, আমিও বলতাম আরে এরা তো অনেক ভালো বলেছে, তবে এর নামটা দিলে বোধহয় ভালো হতো। আজকে এখানে এই নামটাও যেতে পারতো সার্চ কমিটিতে হোক আর ইতে হোক। তাহলে তো জনাব জনগণকে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, মতামত আমরা এখন জাতির সামনে দুটো পেলাম। একদল বলছেন যে তারা চান যে সার্চ কমিটি নয়, আইন করা হোক, 1-2 মাস সময় হাতে আছে, এবং আপনি আইনের কথা বলছেন সবাই বলছে। আচ্ছা, আপনি একটি বিকল্প রাখছেন হাতে যে সার্চ কমিটি দিয়েও কাজ চলে যেতে পারে, কিন্তু যাদের নাম প্রস্তাব করছে রাজনৈতিক দলগুলো তাদের নাম প্রকাশ্যে আনতে হবে। আচ্ছা, জি জি। জি। আপনি একটা ছোট বিরতি নেই। আমি বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে আরো অনেক বিষয় বিস্তারিত জানার আছে, এবং আমাদের জনাব হাসানুল হক ইনু এমপিও আমাদের সঙ্গে আছেন। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন সানজি স্টিলস জনতন্ত্র গণতন্ত্র। জনাব ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। তাহলে কি স্থানীয় পর্যায়ে অর্থাৎ ইউনিয়ন পরিষদ এবং পৌরসভায় রাজনৈতিক প্রতীকে নির্বাচনের বিপক্ষে আপনি? এটি চালু করা হয়েছিল যেন তৃণমূল পর্যায়ে রাজনীতি ভালোভাবে বিকশিত হতে পারে, সেই লক্ষ্যকে সামনে রেখে। জনাব ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। জনাব ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। জি। আপনার কাছে আমার প্রশ্ন যে যখন ইউনিয়ন পর্যায়ে বা পৌরসভাগুলোতে দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চালু করা হলো, তখন বলা হয়েছে যে এটি তৃণমূল পর্যায়ে রাজনীতির সুষ্ঠু এবং ভালো বিকাশে সহায়ক হবে। এখন কি আপনি এই পর্যায়ে এসে এই নির্বাচনের ফলাফল নির্বাচন দেখে মনে করছেন যে এটা মোটেই না। ব্যাপারটা হলো কি, আমাদের দেশে সম্পূর্ণ জাতীয় নির্বাচনটা দলীয় প্রতীকেই হোক, কিন্তু যেটা হলো কি পৌরসভা, তারপরে আমাদের ইউনিয়ন, উপজেলা, এটাকে কোনো দলীয় না হলে অনেক বেশি লোক পার্টিসিপেট করতে পারবে, ভালো লোকরা সাহস পাবে। এখন সবাই জানে এখানে যদি আমি যেমন ধরেন ইনুরা, তাদের ওখানে অনেকে, আমি চিনি তো অনেককেই, কিন্তু সেটা মনে করে ওর বিরোধী যদি নৌকা দাঁড়ায় উনি নির্বাচিত হবেন না বা হতে অসুবিধা হবে, সেই জন্য উনিও নৌকাই নেন সম্পূর্ণ জিনিসে, ওনার মশালের পরিবর্তে। সেই কারণে আমি বলছি যে পৌরসভা, ইউনিয়ন এবং উপজেলা এটাকে ওপেন করে দেন, কোনো দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না। তাহলে হবে কি, অনেক লোকেই এটা পার্টিসিপেট করবে। একটা ভালো শিক্ষক, একটা ভালো লয়ার, ডাক্তার, তারা মনে করে যাই এটা পার্টিসিপেট করি। আজকে যেখানে আজকে এই নুরিতে বলবে যে পার্টিতে বলবে তোমাদের যে কেউ ভালো আছো দাঁড়াও, আমাদের কোনো কিছুর আপত্তি নেই। তো এখন অনেক সময় হয় কি, বিভিন্ন বিবেচনায় ওনারা সঠিক লোকটাকে দেন না বা এই করেন না। এই জিনিসের জন্য আমি মনে করি যে এখানে একটা বোধহয় আমাদের বিবেচনায় নেওয়া উচিত। এটা কিন্তু বোধহয় এই দিকে প্রস্তাব ছিল, আমাদের কে ছিল ইলেকশন কমিশনার, ওদের একটা প্রস্তাব ছিল, তার মধ্যে সাকাওয়াতরাও ছিলেন। এটাকে একটা বিবেচনায় নেওয়া উচিত। আরেকটা ব্যাপারটা হলো কি, আমাদের এই যে সার্চ কমিটি, এটা পাবলিকের কাছে চাকরির দাম, অথবা এটার দরকার আছে কিনা আমি জানি না, বরঞ্চ সরাসরি বলা নির্বাচন কমিশনার। তবে আইন না করা পর্যন্ত এ কোনোটাই কার্যকর করা যাবে না। আইনটাকে করে নিতে হবে, কোনো টাইমের অজুহাত দেওয়া উচিত না। আমাদের মনে করা উচিত, কাদের মোল্লার এই সময় আমরা 7 দিনের মধ্যে আইন বদলাতে পেরেছিলাম। এখন এই জায়গাতেও ঠিক আইনটাকে করে সম্পূর্ণ জিনিসের, আর আমাদের সরকারকে মনে রাখতে হবে শক্তিশালী নির্বাচন কমিশন, এটা আমারও লাভ।
এটা কেবল আমার বিরোধী দলের সুবিধা হবে তা না, আমারও লাভ হবে। আজকে যেখানে আজকে এই যে 67 জন লোক মারা গেল, নির্বাচন কমিশন যদি একটু শক্তিশালী কোমরে জোর দেখাতেন, সঙ্গে সঙ্গে নির্বাচন বাতিল করে দিতেন। একটা মানুষের জীবনের মূল্য তো অনেক। তো এইসব জিনিসগুলিকে তারপরে হলো কি আমাদের নির্বাচন কমিশনে আমার মতে এখানে কিছু লোককে, সাহসী লোককে, আইন কানুন বুঝে এরকম সাখাওয়াত, বদিউল আলম মজুমদার ইত্যাদি, এদের কয়েকজনকে আমার মনে হয় পুনরায় একটা সুযোগ দিলে হয়তো, তবে আইন বদলিয়ে আইন করার পরে করতে হবে, তা নাহলে ইনাদেরও হাত পা বাঁধা হয়ে যাবে, খুব বেশি কিছু করতে পারবে না। আমি আপনার কাছে আবার আসবো। জনাব হাসানুল হক ইনু, আপনিও কি জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মতো এমনটাই ভাবছেন যে তৃণমূলে যে নির্বাচনগুলো হচ্ছে সেগুলো আসলে দলীয়ভাবে নির্বাচন না হয়ে, দলীয় প্রতীকে নির্বাচন না হলে ভালো হতো, তাই কি? দেখুন, ডক্টর জাফরুল্লাহ ভাইয়ের মতটা আমি শুনেছি, তবে পৃথিবীর সব জায়গায় যেখানে গণতন্ত্রের চর্চা হয় সেখানে তৃণমূল পর্যায়ে দলীয় প্রতীকেই নির্বাচন হয়ে থাকে। সেই তার ধারা অনুসরণ করে বাংলাদেশে বহুদিন পরে দলীয় প্রতীকের ভিত্তিতে দল মনোনয়ন দিবে এবং দল দায়বদ্ধ থাকবে স্থানীয় সরকারের ভালো মন্দের ব্যাপারে। তা আমি এই বিতর্কে এখন যাচ্ছি না, কারণ এটা আমরা ভবিষ্যতে করব। তো এটা দুই রকম মত আছে সেই ব্যাপারে। তো আমি নীতিগতভাবে, যখন শেখ হাসিনার সরকার এই সিদ্ধান্ত নেননি, তার 10 বছর আগের থেকে জাসদ কিন্তু দলীয় প্রতীকে মনোনয়ন দান করার প্রস্তাব নিয়ে আমরা তদবির করেছি। তো এটা বদলাতে হবে কেন, বদলালে কি লাভ, সেটা আমরা আলোচনা করব। এখন বিতর্ক থাক। আমি যে বিষয়টা আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, একটা গণতন্ত্রের জন্য ভালো নির্বাচন দরকার, ভালো নির্বাচন কমিশন দরকার। কিন্তু বাংলাদেশে ভালো নির্বাচন অনুষ্ঠানের পরে সংঘর্ষের রাজনীতি বন্ধ হয়নি। 91 সালের থেকে আজ অবধি 4টে ভোট হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, বাকিটা দলীয় সরকারের অধীনে। 4টে ভোট যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে এবং যে নির্বাচন কমিশনের অধীনে হয়েছে, সেই ভোটের পরে আমরা দেখেছি যেই পক্ষ হেরেছে সেই পক্ষ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নাকচ করে দিয়েছেন, প্রশাসনের দলবাজি অভিযোগ দিয়েছেন এবং নির্বাচনের পরের দিন থেকেই নির্বাচিত সরকারকে উৎখাতের রাজনীতি শুরু করে দিয়েছে। আমি যে জন্য বলতে চাচ্ছি যে ভালো নির্বাচন করার জন্য যে উদ্যোগটা, এই উদ্যোগের পাশাপাশি যদি সংঘর্ষের রাজনীতি থেকে বাংলাদেশকে রেহাই দিতে হয়, তাহলে একই সঙ্গে বাংলাদেশের মীমাংসিত বিষয় অমীমাংসিত যারা করে সেই ব্যাপারে একটা ঐক্যমত্য আসা দরকার। যতক্ষণ এই ঐক্যমত্য না আসবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি মনে করেন ঠিক আছে, আইন অনুযায়ী চমৎকার নির্বাচন কমিশন গঠন করলাম, ভোটাভুটি হলো, মনে করলেন আওয়ামী লীগ আর তার জোট জিতলো। 8 সালের নির্বাচন তো সবাই দেশবাসী গ্রহণ করেছে, আন্তর্জাতিক শক্তি গ্রহণ করেছে, কিন্তু নির্বাচনের 1 মাসের ব্যবধানে বেগম খালেদা জিয়া তখন বিরোধী দলের নেত্রী, বিএনপি নির্বাচনের ফল নাকচ করে সংসদকে অকার্যকর করার আন্দোলন শুরু করেছে। বাকি 9 থেকে 14 সালে কি ঘটেছে আমি সেই আলোচনায় যাচ্ছি না। আমার প্রস্তাবটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক সংঘর্ষের হাত থেকে রক্ষা পেতে হলে, শান্তি পেতে হলে, গণতন্ত্রকে ফাংশন করতে দিতে হলে, তাহলে ভালো নির্বাচন কমিশন গঠনের জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেন, আইনি কাঠামো পরিবর্তন করে, পাশাপাশি মীমাংসিত বিষয়ে একটা ঐক্যমত্য অর্জন করার জন্য একটা সংলাপ হয়ে যাক। এবং সেইখানে যতক্ষণ না ঐক্যমত্য নিতে পারছি, তার মানে হচ্ছে আগামী 23 সালের নির্বাচনের পরে আমি আবারও সংঘর্ষের রাজনীতি দেখব। সুতরাং নির্বাচনের পরে আপনি একটা অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হবেন। সুতরাং 14 সালের ভোট বা 18 সালের ভোটের কথা বাদ দেন,
একটা নির্বাচন নিয়ে যদি সাংঘর্ষিক অবস্থা চলে, যুদ্ধের ভিতরে কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভালোভাবে কাজ করতে পারে না। যুদ্ধ অবস্থার ভিতরে কিন্তু নির্বাচনটা ভালোভাবে কেউ করতে পারে না। সুতরাং যুদ্ধ অবস্থার ভিতরেই 14 সালের ভোট হয়েছে, যুদ্ধ অবস্থার ভিতরেই 18 সালের ভোট হয়েছে। সুতরাং নির্বাচনের ঘাটতি কমতি থাকতেই পারে। আমি সেজন্য হাত জোর করে বলবো বিএনপি থেকে সবাইকে যে আসুন মীমাংসিত বিষয়, আমি যুদ্ধ অপরাধীর বিচার করব, আপনি যুদ্ধ অপরাধীকে গলার মালা দিয়ে পার্টির সেন্ট্রাল কমিটিতে রেখে দিবেন, আপনি কিভাবে এখানে সংঘর্ষের রাজনীতি থেকে বাংলাদেশকে রক্ষা করবেন বলেন? আপনি বলবেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা, তার নেতৃত্বে বাংলাদেশ হয়েছে এবং 26 তারিখে তার ঘোষণার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের পতন হয়েছে। আপনি বলছেন না 26 তারিখে তো ঘোষণা হয়নি, জাতির পিতাকে শেখ মুজিব তো কেউ না, 21 বছর নির্বাসিত। সুতরাং এই যদি অবস্থা থাকে তাহলে কিন্তু ভালো নির্বাচন আপনি পেতে করতে পারেন, সেই নির্বাচিত সরকার একদিনও শান্তিতে সরকার চালাতে পারবে না। অনেক ধন্যবাদ আপনাকে জনাব হাসানুল হক কিনু এমপি, অনেক ধন্যবাদ জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। সুপ্রিয় দর্শক, আপনারা আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকায়।